আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদের শিরোনামগুলো। মোহাম্মদপুরে নিজ বাসায় মা মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার, ঝালকাঠির নলছিটি থেকে পুলিশের হাতে আটক। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে বঙ্গভবনে সিএসি ও ৪ কমিশনার, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে আলোচনা। জাতীয় নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, বিএনপি ও জামায়াতের সাথে জোট নয় মন্তব্য। সংস্কারের কথা বলে মূলত ক্ষমতায় যাওয়ায় কারো কারো উদ্দেশ্য বলছে বিএনপি, তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন আশা। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনার ২ দিন পর গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার দুপুরে মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। মা মেয়ে হত্যার ঘটনায় সোমবার রাতেই মোহাম্মদপুর থানায় মামলা করেন নিহত লায়লার স্বামী ও নাফিসার বাবা আজম আজিজুল ইসলাম। এবারে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার ও ৪ কমিশনার। এ নিয়ে জানতে মোস্তফা মল্লিকের কাছে যাচ্ছে, তিনি বঙ্গভবনের সামনেই আছেন। মল্লিক, রাষ্ট্রপতির সঙ্গে সিএসি এবং ৪ কমিশনারের সাক্ষাৎ বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমি আগে যেমনটি বলি যে সবকে প্রধান নির্বাচন কমিশনার এসেছেন এবং যে সেটি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থাকেন তার সঙ্গে দেখা করার একটা রেওয়াজ রয়েছে। সোয়া ১২টার দিকে বঙ্গভবনে নির্বাচন কমিশনার প্রবেশ করেছেন, তবে এখন পর্যন্ত বের হননি। আমরা আন্দাজ করতে পারি যে সোয়া ১২টায় যদি নির্বাচন কমিশনার তার প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন, খানিকক্ষণ পরেই বৈঠক শুরু হওয়ার কথা। সেই বৈঠক এখনো চলছে এবং নিরাপত্তা বেষ্টনী দেখে মনে হচ্ছে যে তারা হয়তো এখনই বেরিয়ে আসবেন। তো এর আগে আমি যেমনটি বলছিলাম যে কোনো সময় নির্বাচনী তফসিল ঘোষণা করা হতে পারে বলে এর আগে একটি ঘোষণা দেওয়া হয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেরিয়ে প্রধান নির্বাচন কমিশনার বেরিয়ে যাচ্ছেন, একটা আছেন, তারপরে আরেকজন সদস্য রয়েছেন, তার পেছনে আরো একটি সদস্য রয়েছেন। আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে কিছু গণমাধ্যম কর্মী এখানে আছেন, তারা আমরা যদি একটু দেখাই যে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকটি হয়েছে, তবে আমাদের কথা বলার আসলে কোনো সুযোগ নেই, কারণ আপনারা প্রোটোকল দেখতে পাচ্ছেন এখানে আরেকটি গাড়ি আছে, তার পেছনে আরেকটি গাড়ি আছে। আমরা যদি পতাকাবাহী গাড়ি বলি ১, ২, ৩, ৪, ৫, তার মানে হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার একজন এবং তার ৪ জন সদস্য। তবে নিশ্চয়ই আমরা পরবর্তীতে এখানে কথা না বললেও আমরা জানতে পারবো অবশ্যই এবং নিশ্চিতভাবেই তারা ব্রিফিং করবেন, গণমাধ্যমকে জানাবেন যে কি বিষয়ে আলোচনা হলো এবং সেটি জানতে পারলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার মানে
সোয়া 12টায় যদি আমরা বলি প্রবেশ করেছে, এখন 2:05 বাজে এ পর্যন্ত তারা বৈঠক করেছেন। এর মধ্যে আপ্যায়ন থেকে শুরু করে আরো যা যা হয়েছে, এবং এরপরে বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের জন্য একটি বক্তব্য যেটি জাতির উদ্দেশ্যে তিনি দেবেন, সেটি প্রচার করার সেটি রেকর্ড করার কথা রয়েছে। এবং আমরা শুধু জানতে পেরেছি যে স্পষ্টভাবেই বলা হয়েছে যে জাতির উদ্দেশ্যে যে ভাষণটি আজকে রেকর্ড করা হবে, এখানে নির্বাচনী তফসিলের বিষয় সংশ্লিষ্ট থাকবে। আর বৈঠক হয়েছিল বৈঠকে ছিল যে সারা বাংলাদেশ। এই হচ্ছে আমার কাছে মৌলিক। ধন্যবাদ আপনাকে। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বিকেল 3টায় এই সংবাদ সম্মেলন হবে। এ নিয়ে জানতে রফিকুল বাশারের কাছে যাচ্ছি, তিনি সচিবালয়ে আছেন। বাশার, আসিফ মাহমুদের সংবাদ সম্মেলন নিয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মৃত্তিকা। যেমনটি আপনি বলছিলেন, গত কয়েকদিন ধরে কিন্তু দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে একটি আলোচনা চলছে, এবং সেই আলোচনা দানা বেঁধেছে যখন গতকালকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটি সাংবাদিক সম্মেলন রেখেছেন। আজকে বিকাল 3টার সময় উনি সাংবাদিক সম্মেলন করবেন। সেই সাংবাদিক সম্মেলনে উনি জানাবেন যে আসলে তিনি উনি কোনো বলেননি। এখান থেকে 3 দিন আগে তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে উনি পদত্যাগ করবেন কিনা এবং নির্বাচনে অংশ নেবেন কিনা। এইসব বিষয়ে কিন্তু তিনি কোনো কথা প্রশ্ন উত্তর দেননি। উনি যখন শপথ নিয়েছিলেন এখান থেকে প্রায় 1.5 বছর আগে, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, তখন তাকে আমরা প্রশ্ন করেছিলাম নির্বাচন করবেন কিনা। তখনও কিন্তু তিনি এই বিষয়ে পরিষ্কার ভাবে বলেছিলেন যে সময় আসলে করবেন এবং এই বিষয়ে পরিষ্কার করবেন এবং হয়তো তিনি রাজনীতি করবেন ভবিষ্যতে, এমন কথা বলেছিলেন। কিন্তু স্পষ্ট করে এখন পর্যন্ত তিনি, যদিও গতকালকে থেকে এই বিষয়টি নানাভাবে আলোচনা আসছে এবং এখন কিন্তু সেই একটি বাধ্যবাধকতার মধ্যে চলে এসেছে। কারণ আমরা জানি যে আজ অথবা আগামীকালকে তফসিল ঘোষণা হবে এবং তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো নির্বাচনের দিকে এগিয়ে যাবে এবং সরকারে থাকা ঠিক হবে না। এই কথা কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজেই বলেছেন একাধিকবার যে নির্বাচনে অংশ নিবে তাদের সরকারে থাকা উচিত নয়। এখন আমরা সেই মুহূর্তে এসেছি এবং সেই সময় চলে এসেছি। ধন্যবাদ আপনাকে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে 125 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এনসিপি। প্রাথমিক তালিকায় নাহিদ ইসলাম, আখতার হোসেন, শারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় প্রায় সব নেতাই আসন পেয়েছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে কোনো নির্বাচনী জোটে যাবে না এনসিপি। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। 24-এর গণঅভ্যুত্থানের পর আত্মপ্রকাশ হওয়া তরুণের দল জাতীয় নাগরিক পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 125 আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম ঢাকা 11 আসন থেকে নির্বাচনে লড়বেন। রাসেল আহমেদ এছাড়া সার্জিস পঞ্চগড় 1, আক্তার হোসেন রংপুর 4, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4, নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 18, তাসনিম জারান ঢাকা 9, মনিরা শারমিন নওগাঁ 2, সারওয়াত তুষার নরসিংদী 2 ও হান্নান মাসুদ নোয়াখালী 6 আসনে শাপলার কলির হয়ে লড়াই করবেন। পঞ্চগড় 1 মোহাম্মদ সার্জিস আলম, ঠাকুরগাঁও 3 মোহাম্মদ গোলাম মুর্তুজা সেলিম, ঢাকা 9 ডাক্তার তাসনিম জারা, ঢাকা 11 মোহাম্মদ নাহিদ ইসলাম, ঢাকা 17 ডাক্তার তাজনুভা জাবিন, ঢাকা 18 নাসিরউদ্দিন পাটোয়ারি। তালিকায় কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীর নাম নেই জানিয়ে দলের নেতারা বলেন, নির্বাচনী নীতিমালা মেনে সবাইকে কাজ করতে হবে। খারাপ মানুষের জায়গা, গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সেই রাজনীতির সময় এখন শেষ। কারো বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস
ঋণখেলাপি ক্রিমিনাল কোনো অফেন্স অ্যাক্টিভিটিস পাওয়া যায়, সাথে সাথে আপনারা যদি আমাদেরকে জানান, আমরা তাদের প্রার্থীটা বাতিল করে দেব। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন জোটের পরিধি আরো বাড়তে পারে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যারা সংস্কারের পক্ষের দলগুলো রয়েছে আমরা তাদেরকে নিয়ে জোট করব এবং তাদেরকে নিয়ে আমরা আলাদাভাবে বিএনপি জামাতের বাইরে নির্বাচনে অংশগ্রহণ করব এবং এবারে নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না। এনসিপি ঘোষিত তালিকায় জায়গা হয়নি কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম ও আলোচিত রিকশা চালক সুজনের। পরের ধাপে তাদের কথা বিবেচনা করা হবে বলে জানিয়েছে এনসিপি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা সংস্কারের কথা বলে তারা প্রকৃত অর্থে সংস্কার কি তা বোঝে না। তাদের কাছে সংস্কার মানে কেবল ক্ষমতায় যাওয়া। সকালে রাজধানী ফার্মগেটে কেআইবি অডিটোরিয়ামে বিএনপির দেশ করার পরিকল্পনা শীর্ষক কর্মশালা উদ্বোধন করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে জনগণ ও রাজনীতির হাল ধরবেন। তারেক রহমানের নতুন নতুন চিন্তা চেতনার মাধ্যমে দেশবাসীকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলেও আশা প্রকাশ করেন মির্জা আব্বাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে এত প্রয়োজন যে একজন স্বীকৃত অভিভাবক বাংলাদেশের সকল দল স্বীকার করে, এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে আমাদের বিএনপি পছন্দ করে না, তারাও স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সকল মানুষের অভিভাবক উনি। জোট সঙ্গী হিসেবে নির্বাচনে প্রার্থিতার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন দলগুলোর নেতারা। তারা বলছেন, কাঙ্ক্ষিত সংখ্যক আসন না দিলে প্রতিশ্রুতি ভঙ্গের কারণে বিএনপিকে বড় ক্ষতির শিকার হতে হবে। যে আসনগুলোতে জোট সঙ্গীদের জয়ের নিশ্চয়তা পাওয়া যাবে সেগুলোই তাদের দেওয়া যাবে বলছে বিএনপি। তাফহিমুল ইসলামের রিপোর্ট। বিএনপি সমর্থিত 3টি জোটেই রয়েছে 30টিরও বেশি রাজনৈতিক দল। আর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি 2 ধাপে প্রার্থী ঘোষণা করার পর ফাঁকা রয়েছে 27টি আসন। এ অবস্থায় কাঙ্ক্ষিত সংখ্যক আসন না পাওয়ার শঙ্কা থাকায় জোটসঙ্গীরা বলছেন, বিএনপির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে মনে করছেন তারা। আমাদের রাজনীতিতে আমাদের পরিচ্ছন্নতা থাকতে হবে, আমাদের বুঝতে হবে ঠিক মতো, এগুলো তাদের বলতে হবে। তারা করলো কেন এরকম করে? তারা কি মনে করেছে যে আমাদের বাদ দিয়ে করতে পারবে? তারা করবে, বলবে যে না আমাদের লাগবে না। এখন বর্তমান যে পরিস্থিতি দেখতেছি, জাতীয় সরকার তো দূরের কথা, নির্বাচনেরই জন্য নমিনেশন দিচ্ছে না, তাহলে তাদের প্রতিশ্রুতিটা ভঙ্গ হলো না। এই অবস্থা চলতে থাকলে আমাদের সাময়িক রাজনীতিতে ক্ষতি হয়েছে, বিএনপির জন্য বড় ক্ষতি। বিএনপির যে সিগন্যালটা সেটা মূলত তারেক রহমানের উপরে নির্ভর করে। আমরা ওনার দিকে চেয়ে আছি। তো আজকে যদি উনি আমাদেরকে মূল্যায়ন না করেন তাহলে তা অবশ্যই হতাশাগ্রস্ত হবে এবং রাজনীতিতে, আগামীর রাজনীতিতে একটা নেগেটিভ সিগন্যাল যাবে। বিএনপি বলছে, এবারে নির্বাচন হাসিনা আমলের মতো হবে না। মাঠে গ্রহণযোগ্যতা না থাকলে কাউকে প্রার্থী করবে না বিএনপি। আমাকে জনগণের কাছে যে ভোট চাইতে হবে, তো সুতরাং ইলেকশনটাকে আমাদের অ্যাসেস করতে হবে, আমাদের তো ক্ষমতায় যেতে হবে, সরকার গঠন করতে হবে, তাহলে তো আমাদের সিট বেশি পেতে হবে। তো আমাকে তো যাচাই করতে হবে যে কোন লোকটাকে দিলে নির্বাচন করে চলে আসতে। যাদেরকে মনে করবো যে আমরা বের করে নিয়ে আসা যাবে তাদেরকে অবশ্যই নমিনেশন দেবো। জোট সঙ্গীদের জন্য একাধিক নির্বাচনে বিজয়ী প্রার্থীকেও বাদ দেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপি বলছে, বিএনপিকে কেউ বিশ্বাসঘাতক বললে তারাই বিশ্বাসঘাতক। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে। সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রেখে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড চিকিৎসা দিয়ে যাচ্ছে। বিএনপির একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি না হওয়া পর্যন্ত বিদেশে নিয়ে যাওয়া সম্ভব হবে না। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তখনই বিদেশে নিয়ে যাওয়া হবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ন্যায্য রূপান্তর অভিযোজন নিশ্চিতে সময়োপযোগী ও পরিবেশ বান্ধব প্রযুক্তির বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনের 30তম আসর পরবর্তী সময়ে দেশের জাতীয় লক্ষ্যমাত্রা এনডিসি বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের তাগিদ তাদের। রাজধানীর একটি রেস্তোরাঁয় COP30 পরবর্তী পর্যালোচনায় বক্তারা ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতার প্রশমন ও দুর্যোগ মোকাবেলায় টেকসই কর্মপরিকল্পনা ও উদ্যোগের বাধ্যবাধকতা তুলে ধরেন।
more funding for the adaptation, more funding for the loss and damage, and as well the just transition. At COP30 Belém, one of our greatest milestone achievement was to strongly voice about the just transition, and you are all aware that this is for the first time. মহান বিজয় দিবস উপলক্ষে বিশিষ্ট শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ নাটক ডাক্তার বাড়ি নির্মাণ করেছেন নির্মাতা অরুণ চৌধুরী। নাটকটির শুটিং চলছে। মুক্তিযুদ্ধের সময় একটি বাড়ির আত্মত্যাগ তুলে ধরা হয়েছে এই নাটকটিতে। বিশেষ নাটক ডাক্তার বাড়ি চ্যানেল আই পর্দায়, ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন ও ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রচার করা হবে। বিস্তারিত জানাচ্ছেন জাকি আক্তার। মহান বিজয় দিবস উপলক্ষে 2012 সাল থেকে ফরিদুর রেজা সাগরের গল্প নিয়ে নির্মাতা অরুণ চৌধুরী নির্মাণ করে আসছেন বিশেষ নাটক। এরই ধারাবাহিকতায় এবছর নির্মাণ করা হচ্ছে ডাক্তার বাড়ি। ঢাকার নবাবগঞ্জের পাঠানবাড়িতে হয়ে গেল ডাক্তার বাড়ির শুটিং। নাটকটির গল্পে 1971 সালে মুক্তিযোদ্ধারা একটি বাড়ি থেকে কিভাবে সহযোগিতা পেয়েছিলেন সেটি তুলে ধরা হয়েছে। জনপ্রিয় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে রাজু আলিমের চিত্রনাট্যে ডাক্তার বাড়ি নির্মাণ করেছেন নির্মাতা অরুণ চৌধুরী। 16ই ডিসেম্বর বিজয় উদযাপনের লক্ষ্যে নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ এই নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেতা আহসান হাবিব নাসিম এবং রিয়ামণি। বিশেষ এই নাটকে অভিনয় করার অভিজ্ঞতার কথা জানালেন কলাকৌশলীরা। মুক্তিযুদ্ধের কাজ করা হয়েছে খুব কম, খুব ভালো লাগলো। অনেকদিন পর একটা ভালো স্ক্রিপ্ট পেয়ে চেষ্টা করছি একটা 50 বছরের একটা গ্যাপ দেখানোর। এই গল্পটার মধ্যেও অন্য চেনা গল্পের মতোই কিন্তু একটু ভিন্নতা আছে। বিভিন্ন পেশার মানুষ শুধু যুদ্ধ নয়, মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সাপোর্ট করেছিল সেই গল্পগুলো এই নাটকে উঠে আসবে। সবসময় তো বইয়ে পড়ে এসেছি 71 সম্পর্কে, এবার একটা গল্পে বা একটা চরিত্র আমি কাজ করতে পারছি, সেটা নিয়ে আমার খুবই ভালো লাগছে। প্রতি বছরের মতো বিজয় দিবস উপলক্ষে এবারের নাটকটিও দর্শকদের কাছে ভালো লাগবে বলে আশা করেন নির্মাতা অরুণ চৌধুরী। বাড়ি বিষয় গল্প, মুক্তিযুদ্ধ মূল বিষয়, 71 সালের মুক্তিযুদ্ধ। সেই সময় একটা বাড়িতে আক্রান্ত হয়েছিল এই গল্প। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বিশেষ নাটক ডাক্তার বাড়ি সন্ধ্যা 7:50 চ্যানেল আইয়ের পর্দায় ও ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে স্ট্রিমিং এবং চ্যানেল আই ডিজিটালে প্রচার করা হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস উপজেলা নির্বাহী অফিসার ইউএনওদের উদ্দেশ্যে বলেছেন, নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত কখন কিভাবে কোন কাজটি করবেন তার পরিকল্পনা প্রস্তুতি এখন থেকে নিতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের ইউএনওদের সাথে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার সময় একথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে। নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা এ সময় অনলাইনে যুক্ত থেকে কনফারেন্সে অংশ নেন। এবারে বিজয়ের মাস। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীতে যুদ্ধ করে স্বাধীন করেন বাংলাদেশকে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের ৭ম পর্ব আজ। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ৪র্থ ইস্ট বেঙ্গলের বাঙালি সেনাদের ছোট ছোট ভাগ করার যে কৌশল পাকিস্তানিরা নিয়েছিল, তারই অংশ হিসেবে ৭১-এর ২৪ মার্চ মেজর খালিদ মোশাররফ সেনা সদস্যদের নিয়ে রওনা হয়েছিলেন সিলেটের শমশেরনগরের পথে। তারও আগে মেজর সাফায়েত জামিলকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায়।
27 মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় কমান্ডিং অফিসার খিজির হায়াত সহ পাকিস্তানিরা আত্মসমর্পণে বাধ্য হয়। এরপর খালেদ মোশাররফ এবং সাফায়াত জামিলের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট পর্যন্ত বিরাট এলাকা শত্রুমুক্ত করেন বীর বাঙালি সেনা সদস্যরা। এমন সফলতার খবর যখন চারদিকে, তখন 27 এবং 28 মার্চ লেফটেন্যান্ট জেনারেল ইয়াকুব মালিকের নির্দেশে কুমিল্লা ক্যান্টনমেন্টে বাঙালি সেনা সদস্যদের জড়ো করে 17 জন বাঙালি সেনা কর্মকর্তা এবং 953 জন সেনা সদস্যকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের কথা উঠে এসেছে পাকিস্তানের হামুদুর রহমান কমিশনের রিপোর্টে। হত্যা করা হয় কাউকে গুলি করে, কাউকে ছুরিকাঘাত করে, এক পর্যায়ে বুলডোজার দিয়ে তাদেরকে মাটি চাপা দেওয়া হয়, কারণ এত লোক তারা ওই দিন হত্যা করেছে। এবং পরে যখন এই বধ্যভূমিগুলি আবিষ্কৃত হয়েছে তখন বিশ্ব মিডিয়াতে সেগুলি প্রচারিত হয়েছে এবং সেই বধ্যভূমি খুঁড়ে খুঁড়ে তখন আবিষ্কার করা হয়েছে যে এখানে এত মানুষের হাড়গোড় পাওয়া গেছে। ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর সাফায়েত জামিলের ৭১-এর মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর বই থেকে জানা যায় ২৯ মার্চ বিকেলে ৪র্থ বেঙ্গলের রিয়ার হেডকোয়ার্টারের ওপর পাকিস্তানি হানাদার বাহিনী প্রচণ্ড আক্রমণ চালায়। বাঙালি সেনাদের সাথে যুদ্ধ চলে প্রায় ৬ ঘণ্টা। এর ফলে বেশ কিছু বাঙালি সেনা তাদের পরিবার নিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসার সুযোগ পান। মুক্তিযুদ্ধের পুরোটা সময়ই কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিল পাকিস্তানিদের টর্চার সেল, যেখানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোয় পুরো ক্যান্টনমেন্ট পরিণত হয় বধ্যভূমিতে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 17 ডিসেম্বর ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এ বিষয়ে পরে আদেশ দেবেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর সজীব ওয়াজেদ জয়কে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। পরবর্তী আদেশ 17 ডিসেম্বর ঠিক করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেছেন, জয় বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করলেও আইনিভাবে তার বিচার করা যাবে। এর আগে কারাগারে থাকা সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনায়েদ আহমেদের পলককে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলার পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। আসামিদের বিরুদ্ধে কারফিউ জারির মাধ্যমে হত্যার নির্দেশ দেওয়া ও উস্কানি সহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। ভারত না চাইলে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে বাংলাদেশের তেমন কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, তবে বাংলাদেশ আশা করে তাকে ফেরত দেওয়া হবে। তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়টি শুনলেও কূটনৈতিক চ্যানেলে কোনো তথ্য নেই বলে জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবাধিকার নিয়ে নতুন করে নিষেধাজ্ঞার আশঙ্কা নেই। র্যাব বা ডিজিএফআই পৃথিবীর সব দেশে আছে, বিলুপ্ত করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলে সংঘর্ষ বন্ধে চিরুনি অভিযান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। নরসিংদী পুলিশ লাইন্স পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নরসিংদীর রায়পুরের সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাস ও হাতিয়ার। সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাইকে নিয়ে এই অপারেশন চালিত হবে বলে জানান তিনি। পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করে পুলিশ লাইন্স হাসপাতাল, রেশন স্টোর, পুলিশের রান্নাঘর, খাবার মান, খেলার মাঠ, পুকুর ও পুলিশের প্রশিক্ষণ সহ পুলিশ লাইন্সের বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। ওখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, ওখানে হাতিয়ার আছে, ওইগুলি যেভাবে একটা সব সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই মিলে একটা কম্বিং অপারেশন করা হবে। 16 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। বুধবার স্থানীয় সময় মধ্যরাত থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। এই প্রথম কোনো দেশ এই ধরনের নিষেধাজ্ঞা জারি করল। কোনো প্রতিষ্ঠানের নির্দেশ না মানলে 50 মিলিয়ন অস্ট্রেলীয় ডলার গুনতে হবে জরিমানা। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। নতুন আইন অনুযায়ী অস্ট্রেলিয়ায় 10টি বড় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে শিশুদের প্রবেশ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, এক্স, স্ন্যাপচ্যাট, টিকটক এবং ইউটিউব সহ এসব প্ল্যাটফর্মকে নতুন আইনটি বাস্তবায়ন করতে হবে। শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক সহিংসতা ও আসক্তির হাত থেকে রক্ষা করতে নতুন এ আইন কার্যকর করেছে অস্ট্রেলিয়া সরকার। কোনো কোম্পানি এই নির্দেশ না মানলে প্রায় 50 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা গুনতে হবে।
অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ও বাক স্বাধীনতার পক্ষে লড়াই করা প্রতিষ্ঠানগুলো। তবে অভিভাবক ও শিশুদের অধিকার নিয়ে কাজ করা মানবাধিকার কর্মীরা এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। আমিনা রহমান শুক্তি, চ্যানেল আই। যুক্তরাষ্ট্র জুড়ে বয়ে চলেছে তীব্র শৈত্যপ্রবাহ। মেরু ঘূর্ণির পরিবর্তনে 15টিরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা হিমশীতল পর্যায়ে নেমে এসেছে। আবহাওয়াবিদরা বলছেন এই অস্বাভাবিক ঠান্ডা ঢেউ ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। যুক্তরাষ্ট্রের বিশাল অংশ তীব্র তুষারঝড়, বরফ এবং হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত, যা এই হলিডে মৌসুমে জনজীবন, বিদ্যুৎ সরবরাহ ও ভ্রমণকে ব্যাহত করছে। দ্য ওয়েদার চ্যানেল সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ডিপ ফ্রিজ আর্কটিক বায়ু দেশ জুড়ে তীব্র ঠান্ডার সৃষ্টি করছে। ধারাবাহিক ক্লিপার সিস্টেম যুক্তরাষ্ট্রের উত্তরাংশ এবং পূর্বাঞ্চলে আরও শীতল বায়ু নিয়ে আসছে। আগামীতে তাপমাত্রা আরও কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, ফলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। With the season and all of the holiday shopping, we're just praying for a smooth transition. It's very cold out here outside Atlantic City, and it's really extreme weather. It's a cold blowing and making it very hard for people out here to stay out here on the streets. শৈত্যপ্রবাহের কারণে প্রবাসীদের জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। যারা গণপরিবহনের উপর নির্ভরশীল তাদের যেন ভোগান্তির শেষ নেই। তীব্র ঠান্ডার কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। কষ্টের তীব্রতা বেশি শিশু এবং বয়স্কদের জন্য। ঠান্ডা, মানুষজন খুব একটা বের হচ্ছে না, ব্যবসা বাণিজ্য একটু স্লো যাচ্ছে, বাইরের ওয়েদার খুব একটা ভালো না, সবাই বাসা বাড়িতে থাকছে, কেনাকাটা খুব কম। Okay, this winter 2025 here in Atlantic City has been extremely cold. It's too cold to come out and do everything that we need to do, handle personal business, pay bills. গবেষণা বিজ্ঞানী জুডা কোহেন জানিয়েছেন, আসল শৈত্যপ্রবাহ আঘাত হানবে মধ্য ডিসেম্বরে। আমেরিকা জুড়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কমে আসুক, ঠান্ডার প্রকোপ থেকে রাহে পাক মানুষ, আবার বৃদ্ধ বনিতা বেঁচে থাকুক উষ্ণতার ছোঁয়ায়, এটাই সবার কামনা। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাষ্ট্রের কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী হিসেবে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হতাহত দুজনই ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে সন্দেহভাজন যাকে গ্রেপ্তার করা হয়েছে সে শিক্ষার্থী নয়। কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান কেন্টাকি স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই ঘটনায় কোনো মন্তব্য করেনি। অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে কমপক্ষে 738 বার তা লঙ্ঘন করেছে ইসরায়েল। এ সময়ে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলার কমপক্ষে 377 জন নিহত ও প্রায় 1000 মানুষ আহত হয় বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর। একে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করা হয়েছে। সেই সঙ্গে যুদ্ধবিরতির শর্ত এবং এর সঙ্গে সম্পৃক্ত মানবিক বিধানগুলোকে ইচ্ছাকৃতভাবে অবমূল্যায়নের অভিযোগ করা হয়েছে। অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও কর্মসংস্থার সদর দপ্তরে অভিযান চালিয়েছে ইসরায়েল। এ সময় সংস্থার আসবাবপত্র, আইটি সরঞ্জাম সহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয় এবং জাতিসংঘের পতাকা নামিয়ে ইসরায়েলের পতাকা টাঙ্গানো হয়। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ডাক্তারদের জন্য কানাডা সরকার এক্সপ্রেস এন্ট্রিতে বিশেষ কোটা চালু করেছে। এজন্য কানাডার বিভিন্ন প্রদেশে অতিরিক্ত 5000 নতুন পদ সংরক্ষণ করেছে ফেডারেল সরকার। এর ফলে কানাডায় থাকা বাংলাদেশি ডাক্তারদের কাজ ও পিআর পাওয়ার সুযোগ বাড়বে। টরন্টো থেকে আরও জানাচ্ছেন সঞ্জয় চাকি। ফ্যামিলি ফিজিশিয়ান সংকট কানাডার বিভিন্ন প্রভিন্সে রয়ে গেছে। এক সর্বশেষ তথ্য অনুযায়ী 65 লাখের উপরে মানুষ যাদের ফ্যামিলি ফিজিশিয়ান নাই। এই ডাক্তারদের এই সংকট মোকাবেলার জন্য কানাডা সরকার, বিশেষ করে মার্ক কার্নি সরকার, গত বাজেটে নতুন উদ্যোগ আজ যে সংবাদ সম্মেলন করেছে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার, সেই সংবাদ সম্মেলনে বলা হয়েছে ডাক্তার সংকট মোকাবেলায় তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। যেখানে ইমিগ্রেশন খুব খারাপ অবস্থায় আছে সেখানে ক্যানাডিয়ান গভর্নমেন্টের এটা একটা ভালো দিক। এখানে যারা ডাক্তার বাংলাদেশ তথা বিশ্বের ডক্টররা আসবেন, হেলথ কেয়ার ইস্যুতে যারা বিভিন্নখানে কাজ করবেন, তারা যদি 3 বছরের মধ্যে 1 বছর কাজ করে তারা পিআরের জন্য এলিজিবল হবে। নট অনলি দ্যাট, তাদেরকে 14 দিনের মধ্যে ওয়ার্ক পারমিট দেওয়া হবে। প্রভিন্সে 5000 নতুন কর্মসংস্থানের ব্যবস্থা এই নতুন অভিবাসন যে নীতি বা ঘোষণায়
বলা হয়েছে। এই যে 5,000 লাইসেন্সধারী ডক্টরদের যে ইয়ারটা দেওয়া হবে, পিআর দেওয়া হবে, সেটা এক্সপ্রেস এন্ট্রির প্রভিন্সিয়াল যে কোটা আছে ওটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটাকে এক্সট্রা ফ্যাসিলিটি ওরা মনে করবে। বিশেষ করে বাংলাদেশি অসংখ্য ডাক্তার কানাডায় থাকেন, কিন্তু তাদের চাকরি নেই, তারা অন্য পেশায় থাকেন। বাংলাদেশিদের মতো অন্য দেশের ডাক্তাররাও এখানে এই আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আগামী বছরের শুরুর দিকেই ঘোষণা আসবে কবে কিভাবে আবেদন করতে হবে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, টরন্টো, কানাডা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। বরগুনার তালতলী উপজেলার সওদাগর পাড়া গ্রামে শীতকালীন সবজি সিম আবাদ করে ক্ষতির মুখে পড়েছেন 2 শতাধিক কৃষক। মৌসুমের শুরুতে সবকিছু ঠিক থাকলেও ফুল আসার পরপরই দেখা দেয় ভাইরাসের আক্রমণ। এতে ঝরে পড়ে ফুল, হলুদ হয়ে শুকাতে থাকে গাছ। ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অপরিকল্পিত উন্নয়নে জলাবদ্ধতায় অনাবাদী হয়ে পড়েছে নেত্রকোনার দুর্গাপুরে বিস্তীর্ণ জমি। স্থানীয়দের অভিযোগ, গাবিখা ও টিআর কর্মসূচি প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও অনিয়মের কারণে জলাবদ্ধতায় পতিত পড়ে আছে হেক্টরের পর হেক্টর জমি। এছাড়াও ঘরবাড়ি ও সড়কের বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে। হুমকিতে পড়েছে পরিবেশ এবং প্রকৃতি। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মোহাম্মদপুরের নিজ বাসায় মা মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার। ঝালকাঠির নলছিটি থেকে পুলিশের হাতে আটক। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে বঙ্গভবনে সিএসি ও 4 কমিশনার। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে আলোচনা। জাতীয় নির্বাচনের জন্য প্রথম ধাপে 125 আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। বিএনপি ও জামায়াতের সাথে জোট নয় মন্তব্য। সংস্কারের কথা বলে মূলত ক্ষমতায় যাওয়ায় কারো কারো উদ্দেশ্য বলছে বিএনপি। তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন আশা। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ চলছে চিকিৎসা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।